21 মিডিয়ার পক্ষ থেকে জাহান হাসান এবং আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার জন্য। আমরা আজকে বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কি হচ্ছে, তার পর্যবেক্ষণ, প্রবাসী মানুষরা কি ভাবছে সেই কথা নিয়ে আলাপ আলোচনা হবে। শুরুতেই 21 মিডিয়ার পক্ষ থেকে আমরা নিন্দা জ্ঞাপন করি বাংলাদেশে সাংবাদিক হত্যা, সাংবাদিকদের নির্যাতন, পুলিশ নির্যাতন এবং দেশের পরিস্থিতির অবনতির জন্য যারা দায়ী তাদের প্রতি আমরা ঘৃণা প্রদর্শন করে এখন শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর বিকেল সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে লস এঞ্জেলসে বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সাকসেসফুল বাংলাদেশিদের সামনে আমাকে দু একটি কথা বলার জন্য 21 মিডিয়া এবং আমাদের সুপরিচিত গত দীর্ঘ 15 বছরের বন্ধুবান্ধবরা যে আয়োজন করেছেন সে আয়োজনের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। আমি মনে করি আমরা যারা 50-এর কোঠায় আছি, মাসুদ ভাই এখানে উপস্থিত, আমরা যারা আমাদের স্বাধীনতাকে দেখেছি, আমরা যারা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, আমরা যারা জিয়াউর রহমানের সাথে করমর্দন করতে পেরেছি, আমরা যারা মাওলানা ভাসানীর অন্তত একটি কথা শুনেছি, শেখ মুজিব কোথায় আমার কম্বলটি, আমরা বোধহয় সবচেয়ে সৌভাগ্যবান, কেননা আমরা একটা জাতির জন্ম দেখেছি। আর সেই জাতির জন্মের পর 74 সালের দুর্ভিক্ষ আমরা চোখে দেখেছি, আমরা 75-এর পট পরিবর্তন দেখেছি, আমরা দেখেছি আমাদের দেশের 70-এর ঘূর্ণিঝড়, যখন মাওলানা ভাসানী বলেছিলেন নির্বাচন হবে না, বঙ্গবন্ধুকে বলেছিলেন মুজিব তোমাকে প্রহসনের নির্বাচনে নিয়ে যাচ্ছে, এই নির্বাচন দিয়ে তুমি পশ্চিমাদের ঠেকাতে পারবে না। বঙ্গবন্ধু সেটাকে হাতিয়ার হিসাবে নিলেন, বললেন হুজুর প্রহসনের নির্বাচনও হোক না, তাও তো আমরা বুঝতে পারবো আমাদের অবস্থান কোথায়। মাতৃভাষা আন্দোলনের আগ পর্যন্ত সারা পৃথিবী জানত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। 52-র পর বিশ্ব ইতিহাসকে আমরা জানিয়ে দিলাম না, মাতৃভাষা একটি মৌলিক অধিকার যা আমাদের প্রয়োজন। এইরকম গর্বিত জাতির সন্তান হিসাবে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে অভিবাদন জানাই। আজকের এই আয়োজন হচ্ছে আমাদের পিছনে দাঁড়ানো সে 160 মিলিয়ন কর্মী, যে শ্রম, যে ত্যাগ, যে তিতিক্ষা, তারা যা করছে প্রতি বছর। কিছু কিছু আমাদের সুবিধাবাদী রাজনীতি, সব রাজনীতিক নয়, কিছু কিছু সুবিধা রাজনীতিকে ভুল সিদ্ধান্তের কারণে সেই আমাদের সম্পদগুলো যথাযথভাবে বন্টন করছে না। আমি মনে করি আজকে সাম্প্রতিক বাংলাদেশ পজিটিভের দিকে যাচ্ছে। এই পজিটিভনেসটাকে আমরা কাজে লাগিয়ে আমরা গঠনমূলক সমালোচনার দিকে যাব এবং আমরা আমাদের সরকার এবং সরকারের নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের জাতীয় সংসদ, আগামী জাতীয় সংসদ এবং বর্তমান জাতীয় সংসদ যাতে সংসদীয় গণতন্ত্রের দিকে ফিরে আসে, যেন এটি না একজন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে না থাকে, একজন বিরোধী দলীয় নেত্রীর দিকে যেন না তাকিয়ে থাকে, বরং দায়িত্বশীল একটি পার্লামেন্ট কিভাবে গঠন করা যায়। আসুন আমরা প্রত্যেকের এলাকা সেই দায়িত্বশীল মানুষগুলো খুঁজে বের করি, যারা শোভন রাজনীতি করবে, অশালীন রাজনীতি করবে না। সেই লক্ষ্যে আশা রেখে আপনাদের বক্তব্য শুনবো। আমার বক্তব্য আমি রেখে গেলাম। ভালো থাকুন এবং আগামীতে আমরা যাতে আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি এবং বিশ্বের কাছে প্রমাণ করতে পারি বাংলাদেশিরাই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, যারা ভাষা এনেছে এবং যাদের মধ্যে থেকে অন্তত একজন লোক সারা বিশ্বকে বলেছিল আসুন আমরা দারিদ্রকে জাদুঘরে নিয়ে যাই। পৃথিবীর কোনো ধনী অর্থনীতিবিদ কার্ল মার্কস থেকে এই পর্যন্ত কেউ এরকম কথা বলতে পারে নাই। আমাদের চিটাগাঙ্গের একটা গরিব মধ্যবিত্ত ছেলে এই কথা বলেছে বিশ্বকে, তিনি হতে পারেন আমাদের উদাহরণ। বঙ্গবন্ধু তো রয়েছে জাতির জনকের কাছে, আমরা সবাই ঋণী। আমরা সবাই ঋণী আমাদের বিদেহী যে সমস্ত নেতা যারা আমাদের সামনে জীবিত নাই,
আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি একটি গর্বিত জাতি, উত্তরাধিকারী। আমাকে সঠিক পথে চলার জন্য আমি আপনাদের কাছে সাজেশন চাইব। ধন্যবাদ একুশ মিডিয়া, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইসমাইল হোসেন চৌধুরী আপনাকে সুন্দর বক্তব্যের জন্য। এবার আসছেন ড্যানি তৈয়ব। ধন্যবাদ হুদা ভাই। প্রথমে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে, শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই বাদামের উপলক্ষে বা সাম্প্রতিক বাংলাদেশের কি ঘটনা হচ্ছে। আমি মনে করি যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে নাই বাংলাদেশের, বাট আমি একজন সচেতন বাঙালি হিসাবে আমার নৈতিক দায়িত্ব আছে যে আমার কিছু বলার জন্য, কিছু করার জন্য, আমাদের দেশের জন্য। দেশে অনেক কিছু ঘটনা হচ্ছে, আমরা বিভিন্ন টিভির মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে আমরা দেখছি। কিছু ঘটনা আমার চোখে আসলো কয়েকদিন আগে। একটা 15 বছরের মেয়েকে সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে ইন ফ্রন্ট অফ দেয়ার প্যারেন্টস, কিছু মানুষ এটা করেছে। এটা দেখার পরে আমার সত্যিকারই একটা রিয়াকশন ভিতরে হয়েছে যে আমরা বিদেশে আছি, এত নিরাপত্তার ভিতরে আছি, অথচ বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, তাদের ছেলে মেয়েরা এইভাবে সাফার করছে। এটাতে কি আমাদের কোনো দায়িত্ব নাই কিছু করার? থেকে আমরা অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য, আমাদের ভয়েস রেজ করতে পারি। আমি সবাইকে আহ্বান জানাবো যে রেজ ইউর ভয়েস, প্লিজ ডোন্ট বি এ পলিটিক্যাল গ্রুপ। আপনারা যে আমাদের নৈতিক দায়িত্ব, এই বাংলাদেশে মানুষের এরকম হ্যারাস হচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছে, তার লাশ পাওয়া যাচ্ছে, এবং বাংলাদেশে এরকম না যে ডিএনএ স্যাম্পল দিয়ে তারা বের করবে যে এটা তারই লাশ। সো আমি মনে করি যে আপনারা প্লিজ নিজে নিজে কারোর উপরে ডিপেন্ড না করেও আপনারা নিজের ভয়েস রেজ করতে পারেন। আপনাদের লোকাল যে কাউন্সিলম্যান আর ওম্যান আছে তাদের কাছে যদি আপনারা চিঠি লিখেন এই বিষয়ে, অবশ্যই একটা অ্যাকশন হবে। তো আজকে আমি এই বলেই শেষ করব যে আমাদের নৈতিক দায়িত্বটা আমরা যেন করি, এবং 21 মিডিয়াকে এবং এই যে বাদামকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ। আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি সে বিষয়ে আমরা আলোকপাত করব। আজকে আমি আলোচনা করতে চাই দেশে আজকে যে অরাজক পরিস্থিতি চলছে, গুম, হত্যা, ক্রসফায়ার থেকে ডেথ স্কোয়াড, সারা বিশ্বে সকল আমরা প্রবাসী যারা আছি এবং বিশ্বের অন্যান্য পলিটিশিয়ান যারা আছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবাই উদ্বিগ্ন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের বাংলাদেশে সফরে যান, ওখান থেকে বেরিয়ে আসার পরে এয়ারপোর্টে এবং সাংবাদিক সম্মেলনে তারা যে বক্তব্যগুলো দেন, সেখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে আমাদের দেশের কি অবস্থা। আমরা প্রবাসে থাকি, আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাই দেশে আছে, আমরা এখানে আছি, অবশ্যই আমাদেরকে দেশ নিয়ে চিন্তা করতে পারি। আমাদের রাজনীতি, আমাদের যেই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, তারপরে আমাদের ভেবে দেখতে হবে, দেশের চিন্তা করতে হবে, দেশকে আমাদের সুন্দরভাবে গণতান্ত্রিক উপায়ে যেন দেশ চলে যেতে পারে। দেশে আজকে বিনিয়োগের অবস্থা দেখুন, দেশে কি বিনিয়োগের পরিস্থিতি, কেউ আসতে পারছে না, বিভিন্ন রকম শ্রমিক অসন্তোষ, এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, আজকে বিদ্যুতের উৎপাদন কোথায়, আজকে রেন্টাল পাওয়ার নামে আজকে যে কুইক আপনাদের দেশে দেখতে পাচ্ছেন, সেইখানে যে আপনার সাবসিডি দিয়ে 20,000 কোটি ডলারের যে প্রতি বছর যে সাবসিডি দেওয়া হচ্ছে, সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তাছাড়া আপনারা আরো দেখতে পাবেন আজকে আমাদের প্রাণপ্রিয় আমাদের নেতা, যার সাথে আমি 12 বছর ছাত্র জীবনে রাজনীতিতে ছিলাম, সেই আমাদের দলীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের নেতা, বাংলাদেশের নেতা, সেই ইলিয়াস আলী আজকে 47 দিন হয়ে গেল তার গুম করে ধরা হলো, তো তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এইভাবে ছাত্র নেতা দিনার, ছাত্র নেতা জিয়াদ সহ আরো অনেকেই আজ হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। তো রাজনীতিতে যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে, আমাদের দেশ আমরা সংকীর্ণ।
আমাদের ভেবে দেখতে হবে, আমাদেরকে এগিয়ে নিতে হবে দেশের জন্য। সেই জন্য আমরা চাই দেশে গণতান্ত্রিক পরিবেশ, দেশে সুষ্ঠু পরিবেশ, দেশে গণতন্ত্র যদি থাকে, আইনের শাসন যদি থাকে, দেশে বিনিয়োগ হবে। আমরা প্রবাসীরাও দেশে যে বিনিয়োগের কথা ভাবতে পারি, আমরা আমাদের বন্ধুদেরকে বলতে পারি দেশে বিনিয়োগের জন্য, আমরা গর্ব করে বলতে পারি। তখন আমাদের স্থানীয় এখানকার যে প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা বলতে পারি যে আসুন আমাদের দেশে আসুন, আমাদের দেশের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সুন্দর। কিন্তু আজকে আর তা হচ্ছে না। আজকে বিরোধী দলকে দমনের নামে, নিপীড়ন নির্যাতনের নামে একে একে মামলা দেওয়া হচ্ছে। আজ যে কোনো কিছু হলে একটা ঘটনা আরেকটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য আরেকটি ইস্যু তৈরি করা হচ্ছে। মন্ত্রীর দুর্নীতির জন্য বিএনপির 35 জনকে ঢুকাই দেওয়া হচ্ছে কারাগারে। এইভাবে নেতৃবৃন্দকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, ইস্যুগুলোকে জনগণের সামনে আনতে বলছে না। সরকার স্বীকার করছে না দেশের পরিস্থিতি। তা আমরা প্রবাসীরা যারা আছি, আমাদের সকলের উচিত আমাদের দেশকে এই সকল জঞ্জাল পরিস্থিতি থেকে যেন আমরা মুক্তি পাই। আমাদের দেশ সুন্দর এবং স্বাধীন দেশ, যেই দেশ যে মুক্তিযুদ্ধের বিনিময়, যে অর্জনের বিনিময়ে আমরা আজ দেশ পেয়েছি, সেই দেশকে আমরা আজকে এগিয়ে নিতে চাই। দেখবে ওদের গদি টিকে থাকে, ওরা কিভাবে দেখবে ওদের ন্যাক ইলেকশনে কিভাবে ওরা জয়ী করতে পারে, এই নিয়ে ওদের চিন্তা। দেখেন 12 মাসের মধ্যে যদি ওরা একটি মাস দেশের প্রতি, দেশের জনগণের প্রতি যদি কাজ করত, আমাদের দেশ আজ এত অবনতির পিছে যেত না। আর 3 বছর গত হয়ে গেল এই পার্লামেন্টের এই আমাদের সিলেটের 2 জন পাওয়ারফুল মন্ত্রী আছে, কিন্তু আমার মনে হয় এই 3 বছরে কোনো রাস্তাঘাট, মন্দির, মসজিদে 1 বস্তা সিমেন্টেরও কোনো কাজ হয় নাই। আগে আপনারা দেখতে পারেন আমাদের মরহুম সাইফুর রহমান সাহেব জীবিত থাকার সময় সিলেটের আনাচে কানাচে রাস্তাঘাট, মসজিদ, মন্দির কত হয়েছে। সেই যে আজ পর্যন্ত মানুষ হাটে চলতেছে, গাড়ি চলতেছে, বাসে চলতেছে এবং শিক্ষা উপার্জন করতেছে। আমাদের দেশে কোনো আইনের শাসন নেই, আমাদের দেশে কোনো গরিবের বয়স নেই, আমাদের দেশে কোনো গরিবের কোনো জায়গাই নেই। আমরাই চাই উনাদের ফ্যামিলি বা উনাদের পরিবারের উন্নতি হোক। আমার অনুরোধ মন্ত্রী, মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার কাছে, আপনারা একটা দিনও দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি চিন্তা করেন এবং দেশটাকে এগিয়ে নিয়ে যান। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই বক্তব্যের আলোচনায় ধন্যবাদ জানাচ্ছি বাদামকে, যারা আজকে পরন্ত বিকালে, রোববার বিকালে এই আয়োজন আমাদের প্রবাসী বাঙালিদের লস এঞ্জেলেসে যারা আমরা থাকি তাদের সমন্বয় একটি স্লোগান। এবং আজকের যে আলোচনাটা আসলে এটা 3 ভাগে বিভক্ত। আমরা যদি বলি যে 3টি পার্ট, একটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আর একটি হচ্ছে মানুষের অধিকার, আর একটি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের করণীয়। এই 3 ভাগে ভাগ করে আমরা যদি কথা বলি আজকে, আমার মনে হয় আমরা তাহলে স্পেসিফিকভাবে আমাদের এই আলোচনায় একটি সারবস্তু এবং একটি বটম লাইনে আমরা নিয়ে আসতে পারবো। আমি প্রথমেই আজকের এই বাংলাদেশের শেরে বাংলার বাংলাদেশ, সরওয়ার্দীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ আজকে আমাদের সবার। এই একটি বাংলাদেশের জন্য আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি এবং সেই বাংলাদেশের আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের আমাদের এই আলোচনা। এই আলোচনায় একটি জিনিস খুব স্পষ্ট যে 2 দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের আলোচনা পর্যালোচনা কিন্তু পজিটিভ। আমি বলবো না যে আমরা সবাই নেগেটিভ, অনেক কথা বলেছি, কিন্তু নেগেটিভের পরেও কিন্তু একটি পজিটিভ। আমরা দেখেছি 2 মাস আগেও যে ঢাকা উত্তপ্ত ছিল, আজকে কিন্তু সেই ঢাকা অনেকটা স্তীমিত এবং একটি পর্যায়ে, টেবিল পর্যায়ে চলে এসছে, মানে আলোচনার পর্যায়ে চলে এসছে। বিকজ তত্ত্বাবধায়ক সরকারের, কেয়ারটেকার গভর্নমেন্টের যে ইস্যু নিয়ে গত 2 মাস 3 মাস আগে যে একটা উত্তপ্ত ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গুম, হত্যা, রাজনীতি যে একটা জ্বলন্ত অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু অনেকটা পজিটিভের পর্যায়ে।
আমরা আজকে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দিক না বলেও কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারি। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ এবং এটাই আজকে দেখুন আমরা এই দেশে বসে যেখানে আমাদের ঘাম নেই, যেখানে আমরা সময়টাকে খুব ক্যালকুলেট করতে পারি, অথচ বাংলাদেশে একটি ইয়াং ছেলে একটি মানুষের কথা চিন্তা করেন, সমস্ত দিন যে অবস্থার মধ্যে তাদের মধ্যে যেভাবে তারা দেশকে অর্থনৈতিকভাবে এবং দেশের রাজনৈতিকভাবে সমালোচনা করে আলোচনা করে দেশকে একটি সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটি কিন্তু ইতিবাচক। আমরা বলবো না নেতিবাচক, হ্যাঁ, তারপরেও আমরা বলবো যে আজকে দুটি দলই কিন্তু একটি টেবিলে আসার প্রায় অতিক্রম তাদের। আমার মনে হয় গতকালকের পত্রিকা যদি আপনারা কেউ পড়ে থাকেন দেখবেন যে তারা বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, হয়তো কেউ বলছে যে এই গভর্নমেন্টের আন্ডারে থেকে হবে, কেউ বলছে না টোটালি আমরা একটি এটা রূপরেখা দেখতে চাই। কিন্তু আমি বলবো যে আজকে দেশের যে পরিস্থিতি, আমরা সবাই সচেতন, আমাদের সবাই সেদিক থেকে একটি ব্যাপার আমাদের সম্পূর্ণভাবে সবাই সচেতন থাকা উচিত, সেটি হচ্ছে আমাদের বিনিয়োগ। আজকে দেশের সমৃদ্ধি নির্ভর করছে বিদেশি বিনিয়োগের উপর। আজকে বিদেশি বিনিয়োগকারীরা যদি হরতালের কারণে আমাদের দেশ থেকে চলে আসে, সেটি হবে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। আজকে এই দেশে যে পরিমাণ হরতাল হচ্ছে, কিন্তু আজকের হরতাল আর 5 বছর 10 বছর আগের হরতাল কিন্তু সেই হরতাল নেই। আপনারা দেখুন, ভারতে বলা হয় ভারত বন্ধ, মানে কলকারখানা থেকে শুরু করে সবকিছু বন্ধ, কিন্তু বাংলাদেশে বলা হয় হরতাল। কিন্তু আজকের হরতাল 10 বছর আগের হরতাল নয়, কারণ আজকে হরতাল হলে গাড়ি ঘোড়া বন্ধ, কিন্তু দেখুন যেখানে গার্মেন্টস সেক্টর এবং প্রোডাকশন সেক্টরে কিন্তু কাজ চলছে, সেভাবে হোক কাজ চলছে, সেখানে প্রোডাকশন হচ্ছে। হয়তো প্রোডাকশনটা গিয়ে আমাদের সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছাতে পারে না শিপমেন্টের জন্য, সেখানে হয়তো একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, প্লেনে হয়তো যেতে পারছে না এয়ারপোর্টে, কিন্তু প্রোডাকশন হচ্ছে। আমরা সেই দিকগুলো কিন্তু আজকে অনেক অতিক্রম করেছি। আজকে দেশের বিনিয়োগের যে ধারা বয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণে উন্নতি আয়োজন হয়েছে এবং যে পরিমাণে মানুষ যাচ্ছে এবং বিনিয়োগকারীরা যাচ্ছে, এই ফ্লোটাকে আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট আমরা সবাই যত এই দিকটা আমরা আলোচনা করব, দিকটা ছাড়া আমার মনে হয় কিছু পাবো না। পাশাপাশি আমাদেরকে একটা আশার সঞ্চয় করতে হবে, যে আশা দিয়ে আমরা আমাদের দেশটাকে এই প্রবাসী উন্নয়নের মেইন স্ট্রিমের কাছে আমরা তুলে ধরতে পারি। আমাদের পজিটিভ সাইড আছে, আমাদের নেগেটিভ সাইড আছে, কিন্তু পজিটিভ সাইডটা হচ্ছে এটা, ওয়েলকাম টু বাংলাদেশ, ইনভেস্ট ইউর মানি, জাস্ট আর্ন ইউর মানি অ্যান্ড মেক ইউর প্রফিট। এই পাশাপাশি যে আমাদের অধিকারের ব্যাপারে সত্যি এটা দুঃখজনক। আমি বলবো এই আওয়ামী লীগ সরকারের না, বিএনপির সরকারের সময় একই, তারপরও আগে যারা এরশাদের সরকার ছিল সেই একই পরিস্থিতি। এখন 3টা পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, কারণ 3টা প্রেক্ষাপট হচ্ছে জাতীয় পার্টি, একটা আওয়ামী লীগ এবং বিএনপি, এই 3টা পর্যালোচনা করে কিন্তু আমরা একটা পর্যায়ে আসতে পারি যে আমাদের এই রাজনীতি ভিত্তিটা আমরা কোন জায়গায় শেষ করব। আজকে আমরা এখানে বসে আওয়াজ তুলতে পারি, কিন্তু দেশের রাজনৈতিক পরিবর্তনে প্রেক্ষাপটের পরিবর্তন আমরা আনতে পারবো না। আমরা আনতে পারবো সেই প্রেক্ষাপট যেখানে হয়তো আমাদের আওয়াজটা তাদের হাতে তুলে দিতে পারবো, তারা প্রতিনিধিরা সংসদে গিয়ে সে আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো বাংলাদেশের যে চলমান যে সমস্যাগুলো আছে সেগুলো তারা সমাধান করতে পারবে। এবার আমাদের শেষ পর্যায়ে যেটা, যে আমাদের প্রবাসীদের করণীয় কি, চমৎকার একটি কথা। প্রবাসীরা, আমরা আজকে বাংলাদেশি প্রবাসীরা অনেক কিছু এই ব্যাপারে আমরা হাত রেজ করতে পারি, কথা বলতে পারি, স্লোগান দিতে পারি, দেশের প্রেক্ষাপটে আমরা কি করতে পারি। আজকে আপনারা জানেন আমরা ক্ষুদ্র বিনিয়োগ, আমরা যা টাকা আয় করি সেখান থেকে আমরা কিছু রেমিট করে বাংলাদেশে পাঠাচ্ছি। বাংলাদেশ আমাদের অর্থনীতিকে অল্প হলেও আমরা চেষ্টা করছি সেটাকে বলবান করার জন্য। সেই কারণে আমরা আজকে বিমা, আমাদের আজকে ব্যাংক, আমাদের আজকে ফরেন রিলেশন, আমাদের আজকে বাণিজ্যিক যে ইম্পোর্ট এক্সপোর্ট অনেক গুণে বেড়েছে, সেগুলোকে ধরে রাখাই হচ্ছে আজকে আমাদের বিদেশি যারা আমরা প্রবাসে থাকি তাদের একটি সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে। আপনারা জানেন আমরা এই বছরের শেষে একটি প্রবাসীরা মেড ইন বাংলাদেশ নামে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম
ফার্স্ট টাইম আমরা একটা মেড ইন বাংলাদেশ একটা এক্সক্লুসিভ বিজনেস এক্সপো করতে যাচ্ছি, যেটা বাংলাদেশের সবচেয়ে টপ 40 বিজনেসম্যানকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। তাদের মেধা, তাদের প্রোডাক্ট, তাদের আইটি, তাদের মেডিসিন তারা নিয়ে এসে অল আমেরিকার বিজনেস সাকসেসটাকে আমরা তাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আমেরিকার বিজনেসটাকে মেড ইন ইউএসএ আমরা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে ছড়াতে চাই। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, রাজনীতিবিদরা রাজনীতি করবে, আমরা প্রবাসীরা তাদেরকে তাদের সমালোচনা করে তাদেরকে একটি সুন্দর পথ দেখানোর আমরা চেষ্টা করব। আমরা দেশের রাজনীতিকে পরিবর্তন করতে পারবো না আমরা দেশের এখানে বসে আমরা আন্দোলন করে আমরা এখানে বসে আমাদের জাতিসংঘকে ঘেরাও করে কোনো পরিবর্তন আনতে আমরা হয়তো আওয়াজ তুলতে পারবো, কিন্তু সেই আওয়াজটা পৌঁছে দিতে হবে আমাদের সংসদের গোড়ায়, যেখানে তারা সংসদে আলোচনা করে এই আলোচনার আমাদের একটি সমাধান হতে পারে। ধন্যবাদ। আজকে আমি আবারও জানাচ্ছি বাদামকে, যারা এরকম একটি ছোট্ট অনুষ্ঠান শুরু করেছে, কিন্তু এটা একটা বিশাল একটা স্লোগান কিন্তু আজকে আমাদের সামনে চলে আসছে, যে আজকে আমরা, আমার মনে হয় যে এখানে যে কজন আমরা আছি সবাই আমরা লস এঞ্জেলেসে আমরা প্রতিনিধিত্ব করি, আমরা কর্মী, আমরা কাজ করি, আমরা দেশের জন্য সমৃদ্ধ বয়ে আনার জন্য, পজিটিভ বাংলাদেশকে তৈরি করার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে। তারিক ভাই বলেছেন এখানে 3টি বিষয়, অবশ্যই 3টি বিষয়। আমি আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে আমরা যারা এই প্রবাসে বসে আছি, আসলে আমরা কিন্তু বসে নাই, এখানে এসে যে আমরা কথা বলছি, আমরা কিন্তু কিছু করছি, ডেফিনেটলি আমরা কিছু করছি, কিন্তু আমাদের করার ধরনটা কি? ধরনটা হচ্ছে যে আমার বলার অধিকার আছে কিনা, আমি সেই জিনিসটা এখানে অ্যাড করতে চাই, যে আমরা সবাই যারা প্রবাসে আছি আমাদের অধিকারটা আগে নিতে হবে। কারণ এখানে আমি জানি আমরা কেউ এই দলের কেউ ওই দলের, অবশ্যই রাজনীতি থাকবে বাংলাদেশে, রাজনীতি ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারে না, প্রয়োজন আছে, কিন্তুটা কি, যে এডুকেটেড হতে হবে আমাদের নিজেদেরকে। আপনি যখন আপনার ফিজিশিয়ান ডক্টরের কাছে যান, যেটা আমাকে প্রায় শুনতে হয় যে ইউ নো বেটার দেন মি, ইউর বডি ইউ নো বেটার দেন মি, ডক্টর আমাকে বলে। সো আমি কিন্তু আমার দেশকে বেটার জানি এদেশের মানুষের চেয়ে। কেউ একজন বলেছেন যে আমাদের সমস্যার জন্য আমরা এদেশের গভর্নমেন্টের কাছে যেতে চাই, আমরা আন্দোলন করতে চাই। আমি বলবো নো, প্লিজ নো। ঘরের অশান্তি আমার সাথে যদি আমার হাজবেন্ডের লাগে, আমার ছেলে মেয়ের যদি লাগে, আমি কি সরকারের কাছে যাব নাকি? আমার অধিকারটা থাকতে হবে ওই সংসারে কিছু বলার জন্য। এক্স্যাক্টলি সেম থিং আমরা বাংলাদেশের কাছে, বাংলাদেশের সরকারের কাছে একটা উইন্ডো চাই, যে উইন্ডো দিয়ে আমি ক্লিক করে আমার মতামতটা পাঠাতে পারবো। আমি বলবো বাদামকে, যারা আপনারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখান থেকে যেন আমরা বন্ধ না হয়ে যাই, স্থিরতা যেন আমাদের থাকে, স্থিরতার সাথে আমাদের চলনটা যেন খুব বলিষ্ঠ হয়, এবং ওই উইন্ডোটা আমরা চাইবো। উইন্ডো দিয়ে আমরা বলতে পারি, আমরা প্রতিদিন বাংলাদেশের সংবাদ দেখছি, আমি কিন্তু প্রায় দেখি, বলতে গেলে প্রতিদিনই দেখি, এটা আমার জন্য একটা খাদ্য। বাংলাদেশের খবর শোনা, বাংলাদেশের গান শোনা, বাংলাদেশের কালচার আমার জন্য আমার প্রাণের স্পন্দন দেয় এটা। সো আমি সেখানে কিছু বলতে পারছি না, আমার ভোটের অধিকার করি। আমি বাংলাদেশে গিয়ে কিছু বলবো, আমার নিরাপত্তা কোথায়, আমার কথা কে শুনবে? সো আমরা এখানে চাই একটা উইন্ডো চাই, যে উইন্ডোর সূচনা আজ বাদাম করে দিয়েছে, এবং আমরা চাইবো বিএনপি আওয়ামী লীগ ভুলে গিয়ে আমরা শুধুমাত্র বাংলাদেশের সচেতন এডুকেটেড জনগণ হয়ে আমরা যেন সেই উইন্ডোটা নিতে পারি, এবং সেই উইন্ডো থেকে আমরা কথা বলতে চাই। শুধু আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, ইটস ডাজন্ট ম্যাটার, কোনো কিছু হচ্ছে না। আমি আজকে বলছি আওয়ামী লীগের পক্ষ হয়ে অথবা বিএনপির পক্ষ হয়ে, খালেদা জিয়ার পক্ষ হয়ে আমি কথা বলছি, আপনি আমাকে হাততালি দিলেন, হাততালির কি মূল্য আছে বলুন? আমার কথাটা তো ওখানে যায়নি, পৌঁছাচ্ছে না। সেই পথটা আমাদেরকে তৈরি করতে হবে, উইন্ডোটা আমরা পেতে চাই। আমরা বাংলাদেশ কনসুলেট অফিস গিয়ে সেখানে আমরা দাবি করতে পারি, আমরা যারা ডুয়াল সিটিজেনশিপ নিতে চাই তাদেরকে সবাই আমরা চাই, কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই করছি না, যেমন আমি এখনো করিনি, আমাদের বোধহয় করা উচিত। আমাদের টাকা পয়সা, আমি জানি অনেক বাঙালিদের অনেক টাকা আছে, $মিলিয়ন
স্কলার্স আছে, তারা একটা বাড়ি কিনছে, আরেকটা বাড়ি কিনছে, লাস ভেগাসে একটা ভ্যাকেশনের বাড়ি কিনছে। হোয়াই নট আপনারা বাংলাদেশে ইনভেস্ট করেন? এটা আপনার একটা মেন্টাল পিস থাকবে এবং আপনি বাংলাদেশকে ভালোবাসেন, সেই জন্যই কিন্তু আসছি আমরা এখানে। সো ভালোবাসার প্রকাশ করুন আপনারা এবং সেই প্রকাশটা ধরে রাখুন। আমরা খালেদা জিয়াকে বলুন আর শেখ হাসিনাকে বলুন, তাদের সমালোচনা করে কোনো লাভ নেই। সমস্যা হচ্ছে যে আমাদের পথটা আমাদেরকে বেছে নিতে হবে এবং কনক্রিটলি আমাদের সেই পথটা তৈরি করতে হবে। যে পথটার একটা উইন্ডো আজকে বাদাম করে দিয়েছে। ধন্যবাদ বাদামকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আবারও আমরা কথা বলবো সেই নিশ্চয়তা আমরা চাচ্ছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পরিচালক, কমিউনিটির নেতৃবৃন্দ, আজকের অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এরকম কিছু ভাবতাম যে গোল টেবিল একটি আলোচনা হলে কেমন হয়। তো আমি এমন একটি সংগঠনের দায়িত্বে আছি যেটা একটি ধর্মীয় সংগঠন, রাজনীতি করার অধিকার নাই, রাজনৈতিক আলোচনা করা যায় না। তো এই ধরনের একটি আলোচনার ব্যবস্থা করার জন্য আমি ব্যক্তির নাম ধরে, বিশেষ করে জাহান হাসান ভাই, কাজী মাসুর হুদা ভাই, বাবু ভাই এবং অন্যান্য মিডিয়ার যে নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে এই আলোচনার আয়োজন করার জন্য সাধুবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি দেশের রাজনৈতিক অবস্থা উপর নির্ভর করে সে দেশের উন্নতি অবনতি। দুইটা দিক থেকে পর্যালোচনা করলেই আমাদের দেশের অবস্থা কেমন আছে সেটি বোঝা যায়। একটি হচ্ছে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, আর সেখানকার আইন শৃঙ্খলার অবস্থা কেমন। আমি আমার নিজের কোনো কথা বলবো না, বিভিন্ন ব্লগ থেকে এবং নিউজ মিডিয়া যা দেখি, গত পরশু দিনের আইন শৃঙ্খলা সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অতীতের চেয়ে সবচেয়ে আইন শৃঙ্খলার অবস্থা ভালো। তাই একটু পরে একটি নিউজ দেখলাম যে ছাত্রলীগের 2 গ্রুপে মারামারিতে ছাত্রলীগের নেতা নিহত। আমার ওয়াইফ খুব হাসলেন এই খবরটা শোনার পরে। এরপরে আমি আজকে এখানে প্রথমে যে জিনিসটা বলতে চাই, মিডিয়ার পক্ষ থেকে যেহেতু আলোচনা আয়োজন করা হয়েছে, সাগর রুনির যে হত্যাকাণ্ড, আমি জানি না কত বছরে 48 ঘন্টা হয়, হয়তো বা 1 যুগ লাগতে পারে, কি আদৌ দেখবে কিনা, এগুলো মনে হয় রাজনীতির ঊর্ধ্বের কথা। এই জন্য আমি বলছি সোর্স, চলতি ঠিকানা। একটি হচ্ছে সারা দেশে মামলার বন্যা, আজকের এখনকার ঠিকানা 15 জন সাংবাদিক নিহত, 5 শতাধিক আহত। চলতি ঠিকানা নিউজ, এটা আমি বলছি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সবচেয়ে এখন খুবই উত্তেজনাপূর্ণ এই কারণে যে 10 তারিখে একটি আলটিমেটাম আছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তো খুব সুখের খবর যে আমি আসার আগে একটি নিউজ দেখলাম, দ্য টপ 10 বাংলা ভিশনের। তার প্রথম যে নিউজটা সেটি হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলেছেন যে আমরা আলোচনায় রাজি আছি। তা আজকে আমরা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি তখন হয়তো কাল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে। আমার যে ফিলসফি, আমি যে রাজনৈতিক মতদর্শে বিশ্বাস করি, সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার সুযোগ বেশি। কারণ আমি যদি বঙ্গবন্ধুকে খুবই শ্রদ্ধা করি, আমাকে কেউ দল থেকে বহিষ্কার করবে না। আবার যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বলি, তাও আমাকে কেউ দল থেকে বহিষ্কার করবে না। আমি মনে খুব সুবিধাজনক অবস্থায় আছি, মানে এই দিক থেকে। আপনারা যারা 2 দলের পক্ষে কথা বলেন, এটা একটা অসুবিধা আছে, বিশেষ করে সংসদে দাঁড়িয়ে। আমার কাছে খুবই অবাক লাগে, যেহেতু আমি আপনাদের মতো একজন দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের, হাজার হাজার মিনিট, ঘন্টার পর ঘন্টা আমাদের 2 নেতাকে গালি দিয়ে কাটানো হয়। সেই দেখ আমি খুবই 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 খারাপ লাগে এটা। কারণ দেশের
অর্থ নষ্ট হচ্ছে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমাদের দেশের অর্থ যে লস হয়, দুই নেতাকে যেখানে যার অবস্থান রাখতে তো হয়। এজন্য যেহেতু বলা হচ্ছে যে আমরা শিক্ষিত সমাজ, আজকে লস এঞ্জেলেসে আমরা যে ব্যবস্থা এখানে কথা বলছি, দেশে কি এটি সম্ভব? সম্ভব না। আজকে বাদল ভাই এখানে বসা, এখানে আমাদের কাঞ্চন ভাই বসা, আরো বিভিন্ন দলের মতাদর্শের লোকেরা এখানে বসা, কি সুন্দর পরিবেশ। আসুন, আমি আমার লম্বা কথা বলতে চাই না, সবশেষ যে কথাটি আমি বলতে চাই, বাংলাদেশের আর একটি বিষয়, মানে খুবই আলোচিত বিষয়, সেটি একটু আপনার শোনার জন্য মনে হয় মন একটু করতে পারে। আমি ব্লগ থেকে যে কথাগুলো এবং আমি বলতে চাচ্ছি সেটি হলো, সবশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি, আইন শৃঙ্খলার অবস্থার উপরে। সম্প্রতি ইউএস স্টেট ডিপার্টমেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ, এদের রিপোর্টগুলো যদি আপনারা পড়ে থাকেন, তাহলে দেখবেন বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে কি মন্তব্য আছে। আমি অনুরোধ করবো আপনারা একদম দেখবেন। সবশেষে যে কথাটি বলতে চাই, সেটি বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে। এটি মনে মুখরোচক একটা গল্প। এখন একটা ঘটনা ঘটছে। আমি আন্তরিকভাবে বলছি, আমাদের মতো ইয়াং যারা জেনারেশন, এর থেকে পরিত্রাণ পেতে পারলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এজন্য আন্তরিকভাবে চাই আমিও যে যুদ্ধ অপরাধীদের যথার্থ বিচার হোক। সেই সাথে আমার কথা না, আমেরিকার যুদ্ধ অপরাধ বিষয়ক বিশেষজ্ঞবৃন্দ এবং ইংল্যান্ডের বড় বড় লয়ার বলে এসেছেন, অবশ্যই এটা আন্তর্জাতিক মানসম্মত এবং এটি সুবিচার এবং নিরপেক্ষ হওয়া উচিত। কয়েকটি পত্রিকার রিপোর্ট, সাইদি সাহেবের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন, তারা আমার কথা না, আপনার পত্রিকায় দেখুন, বউ পিটানোর দায়ে কারাবরণকারী, গরু চোর, মুরগি চোর, তারপরে শেষ করে দিচ্ছি, তারপরে আপনার সম্ভবত 13 জনের বক্তব্য বাসার থেকে রেকর্ড করা, ওইটা নাকি গৃহীত হচ্ছে। তা আমি আমার মতো বলতে চাচ্ছি না, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আমরা অবশ্যই এটি চাই, কিন্তু আবারও বলছি, স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানসম্মত হওয়া উচিত। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজে দেশে একটি মিডিয়াকে পৃষ্ঠপোষকতা করি, সাতক্ষীরানিউজ.com, আপনারা গেলে দেখবেন, এটার পৃষ্ঠপোষকতা করি। আমি বাবলু ভাইকে অনুরোধ করছি, আমার সাতক্ষীরার নেতা, উনি দেখবেন। এবং এখানে প্রবাসের কিছু নিউজ যায়, আপনারা দিলে এখানে যাবে। এই জন্য সাংবাদিকদের প্রতি আমার বেশি মহব্বত এবং একটু টান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমিও আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আমি সবসময় সহযোগিতা করতে রাজি আছি। আপনারা সবাই এখানে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য, আর সুন্দর একটি পরিবেশ। আসুন, আমরা দলাদলি সবকিছুর ঊর্ধ্বে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশকে আপগ্রেড করার জন্য কাজ করি। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মিডিয়া আমি ধন্যবাদ জানাই এই জন্য। সাম্প্রতিক বাংলাদেশ উদ্বিগ্ন, এই কারণে আলোচনার ব্যবস্থা হয়েছে। এখানে আমি বিশেষ করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা মহাজোট আর একটা 18 দলীয় জোট, সাবেক 4 দলীয় জোট থেকে হয়েছে। এখানে একটি গ্রুপ চাচ্ছে তাদের নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে, আগামী নির্বাচন। আরেকটি গ্রুপ চাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ। সাম্প্রতিক ভাবনায় আরেকটি মারাত্মক আকার ধারণ করেছে বিগত কিছুদিন থেকে। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন, আগে বিচ্ছিন্ন ঘটনায় এক একজন সাংবাদিককে ফেরানো হতো, এখানে এক একটা ঘটনায় 4 জন সাংবাদিককে ফেরানো হচ্ছে। কেন সাংবাদিককে ফেরানো হচ্ছে? যখন সরকারি দল অথবা পুলিশ বাহিনী একটা খারাপ কিছু করছে, যেখানে টেন্ডারবাজি হচ্ছে, খুন করা হচ্ছে, সাংবাদিকরা কেন ছবি উঠাবে? ফটো সাংবাদিকরা কোনো কিছু হচ্ছে বলেই তো ওইখানে যাচ্ছে। সাংবাদিকরা ছবি উঠালে তাদেরকে পেটানো হচ্ছে। আমরা
আমরা স্বাধীনতা অর্জন করেছি। কেন অর্জন করেছি? আমরা পাকিস্তানিদের সাথে ছিলাম, আমাদের মধ্যে ধারণা ছিল ওরা আমাদের ন্যায্য হিংসা থেকে ওরা বেশি নিয়ে নিচ্ছে। আজকে বাংলাদেশে একটি স্বাধীন দেশে দুই রকমের আইন, একটা আওয়ামী লীগ তাদের জুটের জন্য, আরেকটি যারা আওয়ামী লীগ করে না তাদের জন্য। বিগত দিনে আপনারা সবাই দেখেছেন 12 মার্চের মহাসমাবেশে বিএনপি যখন একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে, এই সমাবেশকে না আসার জন্য আওয়ামী লীগ, আমি পুলিশ বাহিনী যে কাজ করেছে আমি তাদেরকে কিছুটা আইনের খাতিরেও মেনে নিলাম, কিন্তু পুলিশের সাথে যখন আওয়ামী লীগ বা সরকারের সন্ত্রাসীরা বাধা সৃষ্টি করছে, মাঝখানে পুলিশ দাঁড়িয়েছে, একদিকে বিএনপি জুটের কর্মীরা আসার জন্য চেষ্টা করছে, আরেকদিকে আওয়ামী লীগের জুটেরা অস্ত্র শস্ত্র নিয়ে বাধা দিচ্ছে। আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এক দেশে দুটি আইনের জন্য? আমরা স্বাধীনতা অর্জন করেছি এক দেশে সকল মানুষ একই আইন একই সুযোগ সুবিধা ভোগ করবে। আজকে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির চিন্তা করে সব সময় কোন হত্যা আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, কিন্তু যারা আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে, রাষ্ট্রের দায়িত্ব থাকবে, তাদের দায়িত্ব হবে নিরপেক্ষভাবে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা। নাটোরে আপনার কিছুদিন আগে দেখেছেন প্রকাশ্য দিবালোকে একজন উপজেলা চেয়ারম্যানকে যেভাবে হত্যা করা হয়েছে। আপনাদের বিবেককে আমি প্রশ্ন করতে চাই, এইভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশে আইন শৃঙ্খলা যদি সঠিক থাকে তাইলে এইভাবে মানুষ হত্যা করতে পারে না। এবং রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী 2 দিন পরে একটি বক্তব্য রাখলেন, বললেন এডি বিএনপির অন্তর্দ্বন্দ্ব কোন দলে তাকে হত্যা করা হয়েছে। আপনারা এখানে সবার কাছে ফোন আছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন কারা পিটিয়ে হত্যা করেছে, তাদের প্রকাশ্য ছবি আছে। আমি ধরে নিলাম বিএনপি প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক, বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তার কি দায়িত্ব নেই সেইখানে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে তার নিরাপত্তা দেওয়ার অধিকার প্রধানমন্ত্রীর, পুলিশ বাহিনীর, রাষ্ট্রের ট্যাক্সের টাকায় যারা ক্ষমতায় সুযোগ সুবিধা ভোগ করে তাদের প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। এইভাবে প্রধানমন্ত্রী যখন প্রকাশ্য দিবালোকে, এইটা তো আর রাত্রের অন্ধকারে হয় নাই, কারো সাক্ষীর উপর ডিপেন্ড করতে হয় নাই। এই আজকে যে মিডিয়ার যুগে প্রত্যেকটি জায়গায় যে সব ঘটনা হচ্ছে তাদের ডকুমেন্ট আছে, এটা সত্য না মিথ্যা এটা প্রমাণের কোনো বিষয় থাকে না। প্রধানমন্ত্রী বললেন ওইটা তাদের অন্তর্দ্বন্দ্বের। এইখানে আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমরা কিছু বক্তারা বক্তব্য রাখেছেন, সমালোচনা করে লাভ নেই, আমরা কেন সত্যকে সত্য বলবো না, মিথ্যা সমালোচনা করলে আপনারাও সমালোচনা করতে পারেন, ওইটা মিথ্যা ওইটা সত্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন শুরু থেকে সরকারি দলের উপনেতা সাজেদা চৌধুরীর ছেলেকে দুর্নীতির জন্য মওকুফ করে দেওয়া হলো। কারণ কি, উনি সরকারি দলের একজন প্রভাবশালী নেতার ছেলে। তারপরে আমরা কি দেখলাম, নাটোরের আরেকটি হত্যাকাণ্ডের আসামি, গামা হত্যা মামলার আসামিকে 17 জনকে ফাঁসির আসামিকে মওকুফ করে দেওয়া হলো। এরপরে আরেকটি ঘটনা আপনারা জানেন, আপনারা যারা অনেকদিন হয়ে গেছে, ওই লক্ষ্মীপুরে অ্যাডভোকেট নুরুল ইসলামকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, লাশ টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। লক্ষ্মীপুরের কুখ্যাত সন্ত্রাসী তাহেরের ছেলে বিপ্লবকে ফাঁসি আসামি থেকে মাফ করে দেওয়া হলো। এইভাবে যদি রাষ্ট্র সকল সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যাদেরকে দণ্ডিত, সর্বোচ্চ আদালত দণ্ডিত করেছে, একের পর এক মাফ করে দেওয়া হয়, এই রাষ্ট্রে সন্ত্রাস কোনোদিন কমবে না। সন্ত্রাসীদের যখন অপরাধ করে মাফ পেয়ে যায় দলীয় বিবেচনার কারণে, তারা প্রত্যেকদিন অপরাধ করতেই থাকবে।
কিছুদিন আগে যেটা দেখেছেন ঢাকা সিএমএম আদালতে যদি একজন মহিলাকে যেভাবে নিগৃহীত হয়েছে, বাবাকে, মাকে, মেয়েকে, তিনজনকে নিগৃহীত হয়েছে, দেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে বিবেচনা করতে হবে। সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে আপনাদের, আমাদের চাইতে আপনাদের সুযোগ বেশি রয়েছে প্রচার করার জন্য, আপনারা প্রচার করে যাবেন সত্যকে সত্য বলার জন্য। আর 21 মিডিয়াকে আমি সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংবাদ এবং সাংবাদিক, সাংবাদিককে বলা হয় বিবেকের চাবি। ঘুমন্ত বিবেককে যারা জাগিয়ে দেয় সেটা হচ্ছে সংবাদপত্র। আর সেই জাগানো যে কালির আঁচড়ে বিবেককে পরিহিত করে সে হচ্ছে সাংবাদিক। সংবাদ এবং সাংবাদিকতা যদি না থাকতো আমরা অন্ধকারে যদি বসবাস করতাম। তাদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাতে আমরা 21 মিডিয়া এবং বাদামের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি। এত কষ্ট করে সবাই আসছেন, আমি রিয়েলি হ্যাপি যে এত সুন্দর একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারছি। আমাদের টপিকটা হচ্ছে সাম্প্রতিক বিষয়, যেটা আমাদের কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের বর্তমানে অনেক ইনহিউম্যান কাজ হচ্ছে, যেগুলো আমাদের যে অমানবিক ডে বাই ডে একের পর এক জিনিস আমাদের কাছে আসছে। আপনারা সবাই জানেন যে সাগর রুনি ওনারা কারা? একজন হচ্ছে এটিএন বাংলার সাংবাদিক, আরেকজন হচ্ছে মাসরান, এবং দোনোজন হাজবেন্ড ওয়াইফ, তারা দুজনেই খুব অ্যাক্টিভ সাংবাদিক ছিলেন বাংলাদেশে, এবং তারা কখনো নীতির জন্য কখনো কোনো শক্তির কাছে পরাজয় বরণ করেন, এবং সেই জন্য তারা মারা গেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এবং তারা যখন রাত 2টা বাজে তাদের কর্মস্থল থেকে বাসায় ফিরে তাদের বাচ্চা 5 বছরের মেয়ের সামনে তাদেরকে কুপিয়ে হত্যা করে, ছেলে। তো আফটার দ্যাট আমাদের কারেন্ট গভর্নমেন্টের হোম মিনিস্টার সারা খাতুন তিনি বলেন যে উইদিন 24 আওয়ারের মধ্যে আমরা খুনিকে বের করে নিয়ে আসবো। No matter what, 48 hours. Yes. After that, এখন আমার মনে হয় যে অলমোস্ট 4 months তাদের ডেড বডিকে মাটির থেকে তুলে নেওয়া হয়েছে, আবার ডিএনএ টেস্ট করবে। This is torture somehow, because I'm not trying to pointing out the current government of Bangladesh. Just যেটা আমাদের হিউম্যান রাইটস, আমাদের যেটা আমাদের বলার অধিকার, সেটাই আমরা বলবো। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশে যখন সাংবাদিকরা ওই বাচ্চাকে প্রশ্ন করে, আমাদের প্রাইম মিনিস্টার বলে এই বাচ্চাকে কেন প্রশ্ন করতেছো, কিন্তু বাচ্চা নিজে বলতেছে যে কারা হত্যা করছে আমি দেখালে আমি বলতে পারবো। ওয়াই নট আমাদের ল এনফোর্সমেন্ট পিপল তাদেরকে ধরে নিয়ে আসে। আপনারা এত ক্ষমতা পান, আপনারা এত শক্তিশালী যে আপনাদের সচিবালয়ের কাছে আপনাদের নাম, সরি, ইজ আওয়ার, ইজ বাংলাদেশের, আমাদের প্রপার্টি, ইজ নট ইউর প্রপার্টি। সচিবালয়ের সাথে কেউ যদি বোম ফুটায়, আপনারা 48 আওয়ারের মধ্যে বাংলাদেশের বড় বড় লিডারকে ধরে নিয়ে আসেন, এবং ওইটা কি আপনারা টেস্ট করছেন যে এটা ওরা সম্পৃক্ত আছে। তো আপনি কেন একটা মার্ডারারকে ধরে নিয়ে আসতে পারেন না? একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা, তার মা বাবা দুজনকে হারালো, এখনো আপনারা এটার জন্য কিছু করতে পারতেছেন না। আপনারা যারা নিয়মিত বাংলাদেশের চ্যানেলগুলো দেখেন, আমাদের এখানে 6টা মিডিয়া আছে বাংলাদেশে, আমরা সরাসরি দেখতে পারি, ডিশ নেটওয়ার্ক, এর বাইরে অনেকগুলো আছে। তো প্রত্যেক দিনের নিউজে আপনারা দেখতে পারেন যে মিডিয়াগুলো দেখাচ্ছে যে লটস অফ ডেড বডি তার মাটিতে পাওয়া যাচ্ছে, নদীতে, রিভার, তারপরে ফার্মিং ল্যান্ড, যেখানে ডেভেলপমেন্ট প্রকল্পগুলো হচ্ছে, যেমন আশুলিয়া, সেখানে এই ডেড বডি লাস্টে কার ইভেন্চুয়ালি এইটার তাদের ভিকটিমের ফ্যামিলি তারা জানতে পারে না। এটাও আরেকটা ইস্যু। আমি যদি বলবো যে বিএনপির ফর বলছে, আমি বিএনপির ফরে না। আমরা এজ এ হিউম্যান, এজ এ লাইক একটা দেশের সিটিজেন হিসেবে সবার অধিকার আছে কথা বলার, সবার অধিকার আছে একটা দেশে পলিটিক্স করার,
সবার অধিকার আছে তাদের রাজনৈতিক যে মতভেদ সেটা বলার, তাদের প্রকাশ করা। সামহাও বিএনপির একজন প্রভাবশালী লিডার ইলিয়াস আলী, তাকে হঠাৎ তার ড্রাইভার সহ গুম হয়ে গেল এবং এখনো পর্যন্ত কেউ জানে না যে সে কোথায়, এবং আজও তার ওয়াইফ এবং তার বাচ্চারা জানে না তার বাবাকে জীবিত ফেরত পাবে কিনা। এরপরও আমাদের যে বর্তমান হোম মিনিস্টার সে বলে যে আমাদের ল এনফোর্সমেন্ট অনেক ভালো, অতীতে অনেক ভালো, এবং আপনাদের সার্টিফিকেট দিতে হবে, আপনারা সার্টিফিকেট দিতে ভুল করবেন না। চিন্তা করেন আমাদের ল এনফোর্সমেন্ট কোথায়। আর যে ইস্যুটা সবচেয়ে বেশি আমাকে আঘাত করছে, আমি লাইক উইক অ্যাগো আমি একটা লেটার ইমেল ছাড়ছি কমিউনিটিকে। আমি শুধু কমিউনিটিকেই দিই, আমি এখানে স্টেট ডিপার্টমেন্টে দিছি, এখানে অনেক হাই অফিসিয়ালকে দিছি, এবং লটস অফ পিপলকে আমি চেষ্টা করছি নক করা। আমি জানি আমার একা পক্ষে কোনো কিছু করা সম্ভব না, মেবি আমি একটা ভয়েস রেজ করতে পারি এবং আমি এটা স্টার্ট করতে পারি। হয়তোবা আমার এইটা দেখে আরেকজন শুরু করবে, হয়তোবা আমার ভয়েসটা আরেকজনের কাছে পৌঁছাবে, ইনশাআল্লাহ আই ডিড ইট। যেমন বাবা, মা এবং মেয়ে তিনজন, তারা সেম আদালত, যেটা আমাদের রাশাবাজারের কাছে, তিনজন যাচ্ছে মোটরসাইকেলকে রোধ করে, পুলিশ বলে যে তোর মোটরসাইকেল চুরি। ওকে, তার মেয়ে বলতেছেন না আমার বাবার মোটরসাইকেল, আপনার এমন কেন করতেছেন? কোনো না, এটা চুরি, তুই কথা বলস কেন? তো বাবাকে পিটানোর মেয়ে তার বাবাকে অবশ্যই সেভ করতে যাবে, মেয়ে তার বাবাকে সেভ করতে গেছে। তখন মেয়েটাকে পুলিশ ক্লাবে নিয়ে গেল। পুলিশ ক্লাবটা হচ্ছে পুলিশের একটা ক্লাব, যেখানে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার, যারা আমাদেরকে প্রোটেক্ট করবে। গভর্নমেন্ট বলে যে উই হ্যাভ এ 1.5 লাখ বাংলাদেশি পুলিশ আছে এবং যারা আমাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু তারা কি আমাদের প্রোটেক্ট করতেছে? 1971-এ আমরা বলি যে পাক হানাদাররা আমাদের মা বোনের ইজ্জত করছে। হোয়াট হ্যাপেনিং রাইট নাও ইন বাংলাদেশ? আমরা কি 1971-এ পাক হানাদারদের বিরুদ্ধে কথা বলতেছি? এখন এই পুলিশ, এই গভর্নমেন্টের পুলিশের বিরুদ্ধে কি কথা বলবে? Who's going to talk about this police? They are the corrupted police. তারা আমাদের মা বোনের ইজ্জত, তাদের আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতেছে। দিস ইজ টু ব্যাড। এরপরে আমার মনে হয় না যে গভর্নমেন্টের ব্যাপারে বা কারেন্ট ল এনফোর্সমেন্টের ব্যাপারে আমার কিছু বলার প্রয়োজন আছে। তারপরে আমি কিছু প্রিভিয়াস বক্তার কোট করতে চাচ্ছি, যে হয়তো অনেকে বলতেছেন যে কারেন্ট গভর্নমেন্টের যে খুব পাওয়ারফুল পার্সন বলছে যে আমরা খুব শীঘ্রই আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা জানেন প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ, হি ইজ এ ভেরি ফেমাস প্রফেসর ইন বাংলাদেশ। সে ঢাকা কলেজের একজন প্রফেসর। তার লেকচার শোনার জন্য অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজের স্টুডেন্ট বসে থাকে। সে কখনো কোনো রাজনৈতিক কথা বলে না, কিন্তু বাংলাদেশের এখন এই নেককার জন্য সিচুয়েশন দেখে সে কিছু কথা বলছিল যে বর্তমানের যে মন্ত্রী আছে এবং বর্তমানের যে এমপিরা আছে, বর্তমান ল এনফোর্সমেন্ট আছে, তারা কেউ আমাদের জন্য কাজ করতেছে না, তারা নিজেদের জন্য। Do you know that after his speech what happened? After তার স্পিচের পর পার্লামেন্টে শেখ সেলিম সে নিজে বলেন আমরা ওনাকে শোকজ করছি যে কেন সেই ধরনের কথা বলছে, তাকে এখন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিকজ সে সত্যি কথা বলছে। সংসদে এসে ক্ষমা প্রার্থনা করার জন্য, সেটাই সেম জিনিস, সে ক্ষমা প্রার্থনা। সো আমরা এজ এ বাংলাদেশি কেউ এই কাজটা করবেন না, প্লিজ ডোন্ট ডু ইট, ডোন্ট রাইট ইন ইমেল, ডোন্ট টক এগেইনস্ট হোয়াটএভার হিউম্যান রাইটস এর বিরুদ্ধে যা হচ্ছে আপনারা কোনো কথা বলবেন না। যদি বলেন তো আপনাদের সংসদের কাঠগড়া যে বলতে হবে যে কেন তোমরা বললাম। হয়তো আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি যে ইমেলটা লিখছি, আমি যে কথাগুলো বলতেছি, অথবা আমারও এইটাই হতো, হয়তো আমি গুম হইতাম, হয়তো আমার ফ্যামিলি আমাকে খুঁজতো, সেম থিং হ্যাপেন, সেম থিং গোইং টু হ্যাপেন। সো যেটা এক কথা বলা যায় যে আমাদের দেশে ল এনফোর্সমেন্ট বলতে যারা আমাদের দেশকে, আমাদেরকে, আমাদের মা বাবা ভাই বোন সবার প্রোটেকশন দিবে, এইরকম কোনো ডিফেন্স, এইরকম কোনো প্রোটেকশনের জন্য কোনো ল এনফোর্সমেন্ট বাহিনী নাই। এখন সেটা দলীয়করণ হয়ে গেছে এবং একটা দলের আন্ডারে, এবং যদি আমরা কি কথা বলি পিটুনি খেতে হবে, পুলিশের কাছে যেতে হবে এবং নানা ধরনের
কেস মামলা আর আপনাকে হয়তো র্যাব বা অন্য কোনো বাহিনী নিয়ে যাবে, মেরে ফেলবে এবং সেটা হয়তো বা ইট কোলাতে দিয়ে দেবে, আর লাস্টে আপনার ফ্যামিলি পাবে না। তো আমার একটাই বক্তব্য সবার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ যেভাবে পারুন আপনাদের ভয়েস রেজ করুন, অ্যাটলিস্ট ইটস এ স্টার্ট। আমরা এটা শুরু করছি, কিন্তু একজন করে যদি আমরা সাউন্ডটা বের করি, এইটা পুরো পৃথিবীতে যাবে, এবার ওয়ার্ল্ডে যাবে। হয়তো অনেকে আমার ইমেল দেখে হাসবেন যে এই ছেলে হি রোটস email to Hillary Clinton. He don't even know his or her email address. Yes, I know how to write and what I have to send it, and I did it. এবং আমি ওটার পরে আবার ফলো আপ করতেছি, প্রত্যেকটা পার্সনকে যাদেরকে পাঠাইছি প্রত্যেকটা পার্সনকে আমি ফলো আপ করতেছি এবং কল দিচ্ছি যে তোমরা আমার ইমেল পাইছো কিনা, এবং অনেকে রিপ্লাই পাইছে। সো আমি মনে করি যে হিউম্যান রাইটস এর এগেইনস্টে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য কারেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হিউম্যান রাইটসের বিরুদ্ধে যে ঘটনাগুলো হচ্ছে, মেয়েকে নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, গুম করা এবং সাংবাদিক এবং ইনোসেন্ট বাংলাদেশের যে জনগণ আছে তাদেরকে টর্চার করা, প্লিজ বন্ধ করুন, সেটাই আমি বলছি। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে আমাদের অনেক বক্তা আছেন, অনেক বক্তা বলবেন, আমি একটা বক্তৃতা জানি না, বক্তাও না। আমি একটা জিনিস বুঝি, আমরা প্রত্যেকে মাকে ভালোবাসি, এমন কেউ নাই যারা মাকে ভালোবাসে না, এবং দেশও আমাদের একটি মা। আমরা যদি মাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে আমাদের এত কিছু কোনো কিছুই হবে না, কেউ কিছু বলতে পারবে না। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, খালেদা বুঝি না, হাসিনা বুঝি না। আসুন আমরা মাকে ভালোবাসি, মায়ের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে দলের ঊর্ধ্বে রেখে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, এবং কোনোখানে এখানে ছাড় দিব না। আজকে আওয়ামী লীগ করি বলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না, বিএনপি করি বলে বিএনপির বিরুদ্ধে কথা বলবো না, এরকম যেন না হয়। মাকে স্মরণ করুন, মাকে যারা ভালোবাসবে তারা দেশকে ভালোবাসবে। দেশের এই অরাজকতা সৃষ্টি, এই যে সাম্প্রতিক যে আমরা যে আলোচনা করছি, এত কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারবো যদি দেশকে ভালোবাসি। আসুন আমরা মাকে ভালোবাসি, মাকে ভালোবাসতে পারলে দেশকে ভালোবাসতে পারবো। ধন্যবাদ।